কি চান? আর আপনি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েও কি শান্তি হয়নি আপনার? তোকে চাই, তোকে পেলেই শান্তি হয়ে যাও। এই যে দেখ, এই বুকটা কেমন খা খা করছে তোর জন্য। বেঈমান নারী, কীভাবে পারলি আমাকে একা ফেলে চলে আসতে? একবারও খোঁজ নেওয়ার ট্রাই করেছিস? দরকার নেই আপনার খোঁজ নেওয়ার, চাইও না নিতে। তারপরও কেন এসেছেন এখানে? বেশি বাড়াবাড়ি করিস না মেহের, আমাকে রাখলে কিন্তু এর পরিমাণ খুব ভয়াবহ হবে। সহ্য করার ক্ষমতা নেই তোর। ভয় পাই না আমি আপনাকে, যা করার করুন। পূর্ব আচানক মেহেরিশকে হেঁচকা টানে বুকে জড়িয়ে নিল। মেহেরিশকে বাহু দূরে আবদ্ধ করতে নিলে ছিটকে দূরে সরে যায় মেহেরিশ। দূরত্ব বাড়ায় বহুগুণ। হিসিয়ে বলে, দূরে থাকেন আপনি আমার কাছ থেকে। আপনার স্পর্শ বিষ লাগে আমার কাছে। এই একটি বাক্য যথেষ্ট ছিল পূর্বের নিয়ন্ত্রণ হারাতে। মুহূর্তে নিজে ভারসাম্য লোপ পেল পূর্ব। গর্জে ওঠে সমুদ্রের মতো, আমার স্পর্শে বিষ লাগে? আর অন্য পুরুষের স্পর্শ তোর কাছে মিষ্টি লাগে, তাই না? বলে আচানক কষিয়ে থাপ্পড় বসালো পূর্ব মেহেরিশের গালে। ছিটকে পড়ে মেহেরিশ পেটের ওপরে। পূর্ব নিজেকে সামলে রাখতে ব্যর্থ হলো পুরোপুরি। নিজে সম্মিলিত ফিরে বেঁধে মেহেরিশকে ধরতে যাবে, অমনি নিজেকে গুটিয়ে নিয়ে বড় বড় কদমে বেরিয়ে গেল বাইরে। তন্ময় চুপচাপ ছোপার কোণে বসে, চোখে মুখে ভাব লেসে নির্লিপ্ততা। একরকম ভারিক্য চেহারায় আড়ালে যেন কোনো এক গোপন চিন্তার জাল বুনছিল। বিপরীতে সাব্বির ঠিকই তার উল্টো, সম্পূর্ণ বিপরীত মেরুর দুই প্রাণী। একবার সোফায়, একবার শোকেসের ফটো ফ্রেম, আরেকবার পাশের বইয়ের তাক। প্রতিটা জিনিসের সঙ্গে আলাপ করে নিচ্ছে সে, পরখ করে দেখছে এই বাড়ির পরিবেশ। এমন সময় রান্নাঘর থেকে ঠান্ডা শরবতের ট্রে হাতে নিয়ে বেরিয়ে এলো রাশেদা বেগম। মমতা ভরা চোখে ছেলেদের দিকে এগিয়ে দিলেন 2 গ্লাস। তন্ময় হাত বাড়ানোর আগেই সাব্বির পাখির ছানার মতো গ্লাসটি ছিনিয়ে নিয়ে ঢক ঢক করে এক নিঃশ্বাসে শেষ করে ফেলেন পুরোটা গ্লাস। এরপর দীর্ঘ একটি নিঃশ্বাস ছেড়ে বলল, থ্যাংক ইউ আন্টি, অনেক তৃষ্ণা পেয়েছিল, আর একটু নাই দেওয়া যাবে? হঠাৎ করে প্রশ্ন সাজেদা বেগম খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন, তবে মুখে একরাশ বিরক্ত হাসি নিয়ে মাথা দুলালেন তিনি। তন্ময় তীক্ষ্ণ চোখ রাঙানি এক ঝাটকায় সাব্বিরকে বাস্তবে ফিরে আনলো। মুখ কাচুমাচু করে সাব্বির বলল, আন্টি ওরেও একটা দিয়ে দিয়েন, বেচারা তো আবার একটু লাজুক টাইপের, মুখ ফুটে বলতে পারে না। এই তো দেখেন, চোখে চোখে ইশারা করছে। রাশেদা বেগম এবার হেসে ফেললেন, স্নেহে ভরা কণ্ঠে বলেন, হ্যাঁ বাবা, একটু অপেক্ষা করো, আমি এখনই আরেক গ্লাস বানিয়ে আনছি। এই বলে তিনি ধীর পায়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। পরদিন ভোরের আলো ঠিকভাবে জানালার পর্দা ছুঁয়ে পৌঁছাতে না পৌঁছাতে সাব্বির ঘুম ভেঙে গেল। গতকাল রাতে ওরা থাকার জন্য হোটেলে যেতে নিলে বাধা সাধ। রাশেদা বেগম অসম্মতি প্রদান করে বলছিলেন, তোমরা আমাদের গেস্ট রুমে থাকতে পারো বাবা, ওটা খালি থাকে, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তন্ময় প্রথমে রাজি না হলেও সাথে সাথে রাজি হয়ে গিয়েছিল সাব্বির। কোনো রকম খেয়ে ধুয়ে শুয়ে পড়েছিল রাতে। লম্বা জানি করেছে, শরীরও ক্লান্ত ছিল, শোয়া মাত্রই তলিয়ে গিয়েছিল গভীর ঘুমে। পাশে বিছানায় তন্ময় তখনও গভীর ঘুমে মগ্ন। একবার ওর দিকে তাকিয়ে মুচকি হেসে সাব্বির আলতো পায়ে উঠে পড়ল। গেস্ট রুমের দরজাটা নিঃশব্দে খুলে বারান্দা পেরিয়ে সোজা রান্নাঘরের দিকে এগুলো সাব্বির। রাশেদা বেগম তখন একা একা রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। গরম ভাবে ছড়ানো এলাচ দারচিনির গন্ধে রান্নাঘর বাতাসও যেন স্নিগ্ধ হয়ে উঠেছে। সাব্বির চুপি চুপি ঢুকে প্রথমে 1 গ্লাস পানি খেয়ে নিয়ে বলল, আন্টি আপনি রান্না করবেন? রাশেদা বেগম পিছন ফিরে তাকিয়ে স্নেহভরা কণ্ঠে জিজ্ঞেস করল, হ্যাঁ বাবা, তোমার কিছু লাগবে? সাব্বির চোখ ছোট করে কৌতূহলী স্বরে বলল, আজ কি রান্না করব? তোমার কি খেতে চাও বলে দেখি। সাব্বির মুচকি হাসলো, তারপর মায়ের মতো করে বলল, আন্টি প্রতিদিনই তো আপনি একাই সব করেন, আজ না হয় আপনি একটু রেস্ট নিন, আর আমরা দায়িত্ব নিই একদিনের জন্য। আমি না হয় রান্না করি।
ঠিক সেই মুহূর্তে তন্ময় ঘুম জড়ানোর চোখে কিচেনে এসে ঢুকলো। হাতে ধরা পানির গ্লাসে মুখে তুলতে না তুলতে সাব্বিরের কথা শুনে এমনভাবে কাশলো যে অর্ধেক পানি বেরিয়ে পড়ল মুখের থেকে। গম্ভীর মুখ করে বলল, আন্টি, ওর কথা কানে দিবেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান। আর তুই এদিকে আয় ভাই। সাব্বির নরম হাসিতে চোখ মেলে তাকালো রাশেদা বেগমের দিকে, বলল, দেখেন আন্টি, এসব পোলাপানকে বলে কামচোর। আপনি ওর কথা কান দিবেন না। আপনি তো আমার মায়ের মতো, এটা কি ঠিক? ছেলে বসে থাকবে আর মা একা রান্না করবে? আপনি বরং বলেন কি কি রান্না করবেন, আমি সাহায্য করি। এই সাব্বির কিন্তু শেফ লেভেলের রাঁধুনি। একবার আমার হাতে রান্না খেলে সারা জীবনে ভুলতে পারবেন না। তন্ময় পাশ থেকে কণ্ঠ নিচু করে বিড়বিড় করে বলল, ওটা এমনিতেও মনে রাখতে বাধ্য হবে ভাই, কারণ ভয়ে মনে থাকবে। রাশেদা বেগম হেসে উঠলেন, তারপর বলেন, বাবা, একটু বাজারে যেতে হবে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে। পাশেই তো বাজার, আমি গিয়ে নিয়ে আসি, তুমি ততক্ষণে চা খেয়ে বসো। এই কথা শোনা মাত্রই সাব্বির চটজলদি বলল, সি আন্টি, আপনি যাচ্ছেন আর আমি বসে থাকবো? তা হয় নাকি? আপনি বরং লিস্ট দিন, আমি গিয়ে নিয়ে আসি। রাশেদা বেগম একটু সংশয় বলেন, কিন্তু তুমি তো এদেশের নতুন, বাবা কিছু চিনবে কি করে? সাব্বির আত্মবিশ্বাসী হাসি দিয়ে গালে হাত বুলিয়ে বলল, এই আধুনিক যুগে চিনব না? ওটা আমার বাঁ হাতের খেল আন্টি, আপনি শুধু বলেন কি আনতে হবে, বাকিটা দেখেন। এই সাব্বিরের কেরামতি। রাশেদা বেগম এবার পুরোপুরি হেসে ফেললেন। মা সুবল চোখে তাকালেন সাব্বিরের দিকে, যেন অনেক দিন পর কেউ বাড়ির ভেতরে প্রাণ ফিরে দিয়েছে। এরকম একটা ছেলে যদি তার ঘরে থাকতো। সকালটা বেশ জোরালো রোদে শুরু হয়েছে। মাথার উপর সূর্য ঝলসে পড়ছে, তার উপরে শহরে ব্যস্ত রাস্তা, মানুষের গা ঘেঁষাঘেঁষি। সাব্বির এক হাতে বাজারের লিস্ট ধরে অন্য হাতে বাইকের হ্যান্ডেল শক্ত করে চেপে ধরে ছুটছে সুপার শপের উদ্দেশ্যে। রাস্তার তীব্র যানজট, ঠাসাঠাসি গাড়ি, বাস, রিক্সা, সব কিছু মিলে এক বিশৃঙ্খলা পরিবেশ। পুরে করাতের মতো সূর্য, আর চারপাশে অসহ্য হর্নের কোলাহল। মাথা রক্ত গরম হয়ে উঠছে সাব্বিরের। ঠিক এমন সময় ধৈর্যের সীমানা ছাড়িয়ে বাইকের গতি বাড়াতে পাশে থাকা একটি স্কুটি হালকা ধাক্কা লাগে সাব্বিরের। স্কুটি ওপরে থাকা মেয়েটি ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় তৎক্ষণাৎ। ধপ করে পড়ার সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে বসে চিৎকার করে উঠল, ও হ্যালো, বাইক চালাতে না পারলে চালাতে আসছেন কেন? চোখে দেখতে পান না নাকি? সাব্বির ততক্ষণে বাইক থামিয়ে নেমে পড়ছে, কিন্তু মেয়েটির চিৎকার শুনে নিজের মেজাজ ধরে রাখতে পারল না আর। গলা শক্ত করে বলল, এই মিস, আগে নিজের স্কুটি সামলাতে শেখো। রাস্তা কি তোমার বাপের মাঠ? আমি কিছু করলেই দোষ? প্লিজ নিজের ভুল ঢাকতে এখন বেয়াদবি। বাইকারদের চিরচেনা স্বভাব এটা, চুরি চুরি আবার সিনা চুরি। এই মেয়ে, তুমি আমাকে চোর বলছো? কত বড় সাহস তোমার! বেশি কথা বললে তুমি আর তোমার স্কুটি দুটো চেহারা বিকৃত করে দিব একদম। মেয়েটি অবাক চোখে তাকালো সাব্বিরের দিকে, মুখে বিদ্যুৎ খেলে গেল। রাগে তীরে উঠল গলার স্বর আর জড়িয়ে বলল, তোমার মতো অসভ্য আর দেখিনি। যেটা করছো তার জন্য অন্তত দুঃখ প্রকাশ করতে পারতে। দোষ তোমার। মেয়ে মানুষে যেটা চালাতে পারো না সেটা এসেছো কেন চালাতে? উল্টো তোমার মতো চালকদের কারণে এমন দুর্ঘটনা হয় রাস্তায়। চারপাশে মানুষ জড়ো হতে শুরু করেছে ইতিমধ্যে, কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত। মেয়েটির চোখে আগুন ঝরছে আর সাব্বিরের চোখে বিদ্রুপ। ইতিমধ্যে রাস্তায় জাম ছুটে গেলে সাব্বির আগে সেখান থেকে ছুটে যায়। বাইক চালাতে চালাতে নিজের মনেই গজগজ করে উঠে সাব্বির, এই মেয়ে আবার যদি আমার সামনে পড়ে, এবার স্কুটি নয়, মেয়েটাকে গায়েব করে দিব এই সাব্বির শেখ। সাব্বিরের হাত পা ধুলা মাখা, জামা কালার ঘামে ভিজে গেছে ইতিমধ্যে। তার উপরে ঝগড়া বিষণ্ণ স্মৃতি মাথায় পিষ্টে হয়ে আছে সাব্বিরের। অবশেষে অনেক কসরত আর ওভারটেকিংয়ের
মার পেছে সাব্বির পৌঁছালো সেই কাঙ্ক্ষিত সুপার শপের শীতাতাপ নিয়ন্ত্রণ পরিবেশে। ভিতরে ঢুকতে প্রথমে একটা ট্রলি হাতল ধরে এগিয়ে গেল সবজি রেখে। শসা, টমেটো, পেঁয়াজ তুলে রাখতেই হঠাৎ করে ওর চোখে আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা পরিচিত একটি মুখ। সেই মেয়েটি তখন কর্মচারী ইউনিফর্ম পরে সেলফে জিনিস গোছাচ্ছিল, মুখটা গম্ভীর করে রাখা। ভরকালো সাব্বির আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট শব্দ, এই মেয়ে এখানে। মেয়েটি হঠাৎ ঘুরতে না ঘুরতে দেখে ফেলে সাব্বিরকে। এই মুহূর্তে সাব্বিরকে নিজেদের শপের ভিতর থেকে থমকালো মেয়েটা নিষ্পলকভাবে কপাল কুঁচকে তাকিয়ে রইল সাব্বিরের দিকে। চড়া গলায় সাব্বিরকে কিছু বলতে আসবে অমনি চোখে পড়ল কাউন্টারে থাকা ম্যানেজারের ওপর। এমনিতেও লেট করে আসা তরুণ, দু চার কথা শুনতে হয়েছে তাকে। পিছনে সরে গেল মেয়েটি। সাব্বিরের চোখ আওড়ালো না সে দৃশ্য। মেয়েটার দৃষ্টি অনুসরণ করে ম্যানেজার। এর দিকে তাকাতেই সাব্বিরের মাথা একটা দুষ্ট বুদ্ধি আসলো। জি স্যার, আর কিছু লাগবে? ও, তো তুমি এখানে চাকরি করো? বাহ, খুব ভালো। রাস্তায় লোকজনের সঙ্গে বাজে আচরণ করে তারপর আবার শপের মধ্যে ওয়েলকাম স্যার বলে দাঁড়িয়ে থাকা মেয়েটি শীতল কণ্ঠে বলল, বেশি পেক করলে ম্যানেজমেন্টে গিয়ে রিপোর্ট করব। সাব্বির হেসে বলল, তো করো রিপোর্ট, আমি কি ভয় পাই? উল্টো তোমার মতো তো কর্মচারী থাকলে এই শপে এমনিতেও দুদিন পর বন্ধ হয়ে যাবে। সাব্বিরের এহেন বাইকে মেয়েটি পুরোপুরি খেপে গেল। হাতে ডাস্টিং ক্লোথটা আঁচড়ে ফেলে সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে বলল, তোমার মতো উগ্র লোকজনের জন্য এই শহরে দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তায় বাইক নিয়ে গুন্ডাগিরি, আর এখন এখানে এসে বড়লোকি আচরণ। বেরিয়ে যাও এখান থেকে। এদিকে আশেপাশে থাকা কাস্টমাররা কান খাড়া করে তাকাতে শুরু করলো এদিকটায়। সাব্বির রাগ গরম হয়ে গম্ভীর গলা বলল, তোমার নামটা জেনে রাখছি মিস, দেখা হবে আবার। আর তখন এইসব ইউনিফর্ম পরা ভাব দেখালেও চলবে না। মেয়েটির ঠোঁট কামড়ে ধরে বলল, দেখা তো হবে মিস্টার, হিসাব শোধবোধ যে আমারও বাকি আছে আরও। সকালটা বেশ শান্তভাবে শুরু হলো। সেই শান্তির দীর্ঘ স্থায়ী হয়নি মুনতাহার জন্য। গেটের বাইরে গাড়ির হর্ন বাজলো একবার। এরপরই মুনতাহার হাতে ছোট মেয়েটিকে কোলে নিয়ে ধীর পায়ে উঠোন পেরিয়ে ঢুকলো বাড়ির ভিতরে তখন ঘুম থেকে উঠে পড়ছে মেহেরিস। দরজা খুলে বোনকে দেখে মুচকি হাসলো সে। কিছু না বলেই কোলে থাকা বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিল। সছেনে একবার আলতো করে বুকের সঙ্গে চেপে ধরতেই শিশুটি কেঁদে উঠল হালকা। এই তো কাঁদছে কেন আমার আম্মাটা? বাচ্চাটাকে কোলে নিয়ে সোফায় বসে পড়ল মেহেরিস। ফিডারটা ঠোঁটে দিতেই বাচ্চাটি কান্না থেমে গেল। ছোট ছোট নিঃশ্বাসে সে দুধ খাচ্ছে, আর মেহেরিসার ছোট্ট আঙ্গুলগুলোতে নরমভাবে স্পর্শ করছে। মুনতাহা বসল বোনের পাশে। অনেকক্ষণ চুপ থাকার পর হঠাৎ করে বলে উঠল, পূর্ব ভাইকে জানিয়েছিস? মেহেরিস ফিডারের মুখে চোখ রেখেই শান্ত স্বরে বলল, কোন ব্যাপারে? বাচ্চাটার বিষয়ে। মেহেরিস একটু থেমে নিচু স্বরে বলল, না, এখনও জানায়নি, আর জানাবো না, প্রয়োজনও নেই। আল্লাহ তো ওকে কেড়ে নিয়েছে আমার থেকে। মুনতাহা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাও মেহু, বাবা হিসেবে তো একটা অধিকার আছে তার। পূর্ব ভাই তোকে ভালোবাসে, সেটা আমি দেখেছি। গতকাল ওনার চোখে আমি তোর জন্য মায়া, ভালোবাসার টান দেখেছি। আমার মনে হয় তোকে সবটা জানানো উচিত। পূর্ব ভাইয়ের রাগ সম্পর্কে তুই তো জানিসই। যদি অন্য কারো মুখে শুনে ফেলে তাহলে ফলাফল হয়তো আরও ভয়ঙ্কর হবে। মেহেরিস এবার ফিটারটা সরিয়ে শিশুটির মুখ থেকে স্নেহ ভরে বলল, ঠিক বলছি, কিন্তু আপা, আমি ওনার সঙ্গে থাকতে পারবো না। ওনাকে আমি ভয় পাই। ওনাকে দেখলে একদম বুক কেঁপে ওঠে আমার। তুই তো দেখিসনি, আমি দেখেছি আপু। ঠান্ডা মাথায় সিরিয়াল কিলার উনি। কারো জীবন নেওয়ার জন্য দুবার ভাবে না। এমন লোকের সঙ্গে থাকার মানে প্রতিদিনই মৃত্যুর সাথে ঘুমানো। মুনতাহা কাঁধে হাত রাখে বোনের, কোমল কণ্ঠে বলল, দেখ মেহু, কেউ প্রথমে এমন হয় না। পরিস্থিতি, বাস্তবতা আর হয়তো ভিতরে পুঞ্জভীত ক্ষোভ ওদের এমন করে তোলে।
তুই তো ভালোবেসেছিলি তাই না? তাহলে এখন সে ভালোবাসার টানে পূর্ব ভাইকে বদলানোর চেষ্টা কর। তোর প্রতি বিশ্বাস আছে আমার, তুই পারবি মেহু, তুই পারবি পূর্ব ভাইকে স্বাভাবিক পথে আনতে। ঠিক তখনই পাশের রুমে দরজা খুলে বেরিয়ে আসে পূর্ব। মেহেরিশ মন্থার পাশে সংকুচিত হয়ে বসে পড়ে পূর্বকে দেখা মাত্রই। গতকাল রাতে পূর্বর রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই দরজা লাগিয়ে দিয়েছিল মেহেরিশ ভিতর থেকে। পূর্ব আর ভিতরে যায়নি। সারা রাত কোথায় ছিল কে জানে। ওদিকে শিশুটি হঠাৎ পূর্বকে দেখে জোরে কেঁদে ওঠে। পূর্ব থেমে গিয়ে তাকায় শিশুটির দিকে, বুড়ো কুচকে প্রশ্ন করে, এটা কার? মন্থা আপু কাঁপা কাঁপা গলায় উত্তর দেয় মেহেরি, এভাবে কান্না করছে কেন? আপনাকে দেখেই তো কাঁদতে শুরু করছে। পূর্ব বিরক্ত মুখে তাকায়, মুখটা কঠিন হয়ে উঠে শান্ত গলায় বলে, এটাকে চুপ করা, মাথা ধরে যাচ্ছে আমার। মেহেরি ছোট বাচ্চাটির কান্না থামানোর অনেক চেষ্টা করে, তবে এটা যেন বাচ্চার কান্না জোরে আরও বেড়ে যায়। এক পর্যায়ে বিরক্ত হয়ে মেহেরি বলে ওঠে, চুপ থাকো, না হলে এই যে আঙ্কেল দেখনি তোমায় খেয়ে নেবে, উনি রাক্ষস বুঝেছ? ছোট বাচ্চাটি কি বুঝলো কে জানে। সাথে সাথে করুণ চোখে কান্না থামে, ভয়াত্মক ছোট ছোট চোখ নিয়ে তাকিয়ে রইল পূর্বর দিকে। ওদিকে পূর্ব ফ্যাকাচাকা খেয়ে গেল। হ্যাঁ, এসবই শিখাজ বাচ্চাদের, ইডিয়েট বলে বড় বড় কদমে সেখান থেকে চলে গেল পূর্ব। জুনের গরমে বাংলাদেশে রীতিমতো ধোঁয়া উঠছে। দুপুর গড়িয়ে বিকালে মুখে দাঁড়িয়ে সূর্য তখন রাগে ফুঁসছে। তন্ময় সবে ব্যস্ত হয়ে তাড়াহুড়া করে দরজা দিয়ে বের হতে যাবে, অমনি ঝড়ের গতিতে দরজা খুলে বের হতে সিঁড়ির ধারে এক নারীর সঙ্গে হঠাৎ ধাক্কা খায় শেষ পুরুষালিত শরীরে ভাজে তাড়াহুড়ো। এতটা জোরে ধাক্কা লাগলো যে মেয়েটি হালকা কেঁপে উঠল, আর তন্ময় রিফ্লেক্সের ধাক্কায় সামনে হাত বাড়িয়ে ধরল তাকে। সরি, দেখিনি, আপনি ঠিক আছেন তো? দ্রুত কথা ফুলঝুরি ছুটল তার মুখ থেকে। মেয়েটির দিকে ভালোভাবে তাকাতেই যেন গায়ের লোম খাড়া হয়ে গেল তন্ময়ের। চোখ মুখে ঘোমটা টানা, পরনে নরম হালকা নীল রঙের থ্রি পিস পরা সেই নারীকে দেখে হতবাক হয় অস্ফুট স্বরে আওড়ালো, তুমি? মেয়েটি এক মুহূর্তে থেমে হালকা হেসে উত্তর দিল, হ্যালো, এটা আমার খালাবাড়ি, তো আমি এখানে আসতেই পারি না? তন্ময় চোখ জোড়া বিস্ময় বড় হয়ে গেছে, গলার কাঁপন ধরল তার। তা এই ড্রেসের সমস্যা কি? বাংলাদেশের সংস্কৃতি সম্মান করা কি দোষের? তন্ময় একটু ইতিহাস্ত করে বলল, না, খারাপ কিছু বলিনি, আসলে এই প্রথম তো এমন ভেসে দেখলাম তো চিনতে পারিনি। আসবে আর ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার আমাকে এই রূপে ভালো লাগেনি বুঝি? তন্ময় কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, মানে এমন না, মানে কিছু না, সরুন, জায়গা দিন, অনেক লং জার্নি করেছি, ক্লান্ত লাগছে। এই বলে আসবের সামনে দরজার দিকে এগিয়ে গেল। সিঁড়ি ভেঙে একরাশ গাম্ভীর্য নিয়ে ভিতরে ঢুকে পড়ল সে। তন্ময় দাঁড়িয়ে রইল দরজা ধারে, মাথার চুলে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, এই মেয়ে আবার কি হলো? কিন্তু বুকের ভিতরটা তখন একেবারে উলটপালটা। আসবে এতদিন পর হঠাৎ ঘরোয়া রূপে এমন নিকট থেকে দেখার কথা কোমনকালেও ভাবেনি তন্ময়। ঘড়ির কাঁটা তখন বেলা কাট একটার ঘরে। রাশেদা বেগম তখন বসার ঘরে সোফায় বসে আছেন, তার পাশে বসে আছে তার বড় বোন রাবেয়া বেগম। দু বোনের মধ্যে দীর্ঘদিন পর এমন ঘরোয়া আলাপচারিতা চল বেশ কিছু সময় ধরে। কথার ফাঁকে ফাঁকে পুরানো দিনে স্মৃতি, হাসি আর অশ্রু সব মিলিয়ে এক আবেগময় পূর্ণ মিলন এর বার্তা বসেছে বসার প্রাঙ্গণ জুড়ে। রাশেদা বেগম হেসে বলেন, এভাবে হঠাৎ করে চলে আসবি ভাবতে পারিনি, অন্তত একবার বলে আসতে পারতি। বলে আসলে আর সেই মজাটা কোথায়? তবে এইবার যেহেতু এসেছি, এত জলদি আর যাচ্ছি না, একবারে আমার ছেলে বউকে নিয়ে বাড়ি ফিরবো। ওয়াহিদ সাহেব মাঝখানে আশ্বস্ত করে বলেন, আমার মেহেরিশকে নিতে এসেছি বৌমার সম্মান দিয়ে। পূর্ব যা করেছে তার জন্য আমরা লজ্জিত, আজ সব ভুলে শুধু চাই মেয়েটা আমাদের পরিবারের সম্মান নিয়ে ঘরে ফিরুক। এই সময় ঘুম ঘুম চোখে দরজাটা খুলে বের হয় মেহেরিশ। দরজার সামনে দাঁড়িয়ে থমকে যায় সে। মূলত তখন নাস্তা করে গিয়ে নিজের রুমে রেস্ট নিচ্ছিল। এতক্ষণ যাবৎ অসুস্থ দেখে কেউ আর তেমন ডিস্টার্বও করেনি ওকে। নিজের খালাদের নিজের বাড়ির ড্রয়িং রুমে দেখে হঠাৎ অবাক হয়ে যায় মেহেরিশ। কিছুটা হতচকিয়ে প্রশ্ন করে, খালামণি তোমরা এখানে? রাবেয়া বেগম উঠে এসে মেহেরিশের কাঁধে আলতো হাত রাখলেন, তোর জন্য এসেছি মা, তোকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে নিয়ে যেতে চাই আমাদের সঙ্গে।
আমাদের শাহানের বউয়ের সম্পূর্ণ মর্যাদা দিয়ে মেহেরির চোখ নামিয়ে ফেলে। ঠোঁট ফেটে ওঠে ওর, মুখে কিছু না বলল, ভিতরে দ্বন্দ্ব চলে ওর তুমুল বেগে। গলার স্বর নামিয়ে বলল, কিন্তু খালামণি, আমি যে আর যেতে চাই না সেখানে। আমি আর ফিরে যেতে পারবো না। আমাকে জোর করবে না প্লিজ। রাবেয়া বেগম মৃদু হাসলেন। তখন পাশ থেকে আসবে এসে দাঁড়ালো। মায়ের আগে আসবে উত্তর করল মেহেরিসের প্রশ্নের। তুই জানিস না মেহু, এই 2 মাস পূর্ব ভাই কোথায় ছিল? জানলে হয়তো এত জল মতবাদ করতে পারতি না। ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোমায় ছিল আমার ভাই এই 2 মাস। মেহেরিস এর ধাক্কা চেয়ারে বসে পড়ল আচানক। বিস্মিত আঁকি পড়ল, ফ্যাল ফ্যাল করে বলল, কি বলছিস তুই? হ্যাঁ, জ্ঞান ফেরার পর প্রথম কথাটা ছিল তোর নাম। হাসপাতালে বিছানা থেকে উঠে পাগলের মতো কান্না করছে আমার ভাই শুধুমাত্র তোর জন্য। মায়ের পা ধরে চিৎকার পেরেছে আমার ভাই। বিশ্বাস হয় তোর? পূর্ব ভাই এমনটা করতে পারে আদৌ? কিন্তু করেছে আমার ভাই শুধুমাত্র তোর জন্য। সেই পাগলামির টানে ভাই এখন ছুটে এসেছে। মেহেরিসের চোখের পানি জমে আসে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে ওর। তুই যদি সব কিছু ভুলে আমার ভাইকে একটা বার শেষ সুযোগ দিস, আমার মনে হয় আমার ভাই ওর অন্ধকার দুনিয়া থেকে ফিরে আসতে পারবে। প্লিজ এভাবে আমাদের ফিরিয়ে দিস না। মেহেরিস ঠোঁট কামড়ে চোখের জল মুছে উঠে দাঁড়ালো। এর মাঝে রাবেয়া বেগম বললেন হতাশার কণ্ঠে, হ্যাঁ মা, জানি আমাদের দ্বারা অনেক ভুল হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু মা আমি জানি একমাত্র তুই পারিস আমার ছেলেটাকে একটা স্বাভাবিক জীবন দান করতে, ছেলেটাকে আমার স্বাভাবিক করে তুলতে। আমরা জানি এটা একমাত্র তুই পারবি, আর কেউ না, কেউ পারবেও না। আমি রাজি, তবে আমারও একটা সত্য আছে খালামণি। সবাই চমকে থাকায় মেহেরিসের দিকে। কি সত্য বল মা, তোর সব সত্য আমরা মানতে রাজি, বল। আমাকে সবার সামনে সবাইকে সাক্ষী রেখে বিয়ে করতে হবে আবারও। ছোটবেলায় বিয়ে হয়েছে, তখন অবুঝ ছিলাম, কিছুই বুঝতাম না। তবে এবার সমাজে সামনে আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, যেন কেউ কখনো আর আমার সম্মান নিয়ে প্রশ্ন না তোলে। রাবেয়া বেগম চোখের পানি ধরে রাখতে পারে না, কাছে এসে মেয়েটাকে জড়িয়ে ধরে বলে, তুই আমাদের সম্মান মা, এবার আর কোনো বাধা থাকবে না। এই বিয়েটা হবে জাঁকজমক করে, ভালোবাসা দিয়ে হবে। মেহেরি সত্য পুরো ঘর যেন এক আনন্দের আলোয় ভরে উঠল। রাশেদা বেগম চোখ মুছতে মুছতে মেয়ের মাথায় হাত রাখল। রাবেয়া বেগম পাশে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললেন, এবার সত্যি শান্তি পেলাম। এই বিয়েটা হবে শুধু দুজন মানুষে নয়, দুটো পরিবারের সম্মানের মিলন হবে এবার। তা হেসে মেহেরিসের জড়িয়ে দিল আর আসবিয়ার পাশে দাঁড়িয়ে চোখ নামিয়ে ফেলল, যেন অনেক যুদ্ধের পর এক শুদ্ধ মুহূর্ত ফিরে এসেছে ওদের পরিবারে আবারও। ঠিক সেই সময় মূল দরজা খুলে নির্লিপ্ত ভঙ্গিতে ভিতরে প্রবেশ করল পূর্ব। বসার রুম জুড়ে চারপাশে নিজের মা, খালা, মামা, এমনকি মেহেরিসকে দেখেও কোনো প্রতিক্রিয়া না করে নির্লিপ্ত ভঙ্গিতে ভিতরে প্রবেশ করতে নিলে গলা খাকারি দিয়ে উঠলেন ওয়াহিদ সাহেব। এখানে এসো শাহান, কথা আছে তোমার সঙ্গে। পূর্ব এক মুহূর্ত থেমে গম্ভীর গলায় বলল, বলুন, শুনছি। ওয়াহিদ সাহেব চোখ নামিয়ে ধীরে বলেন, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা চাই তোমার আবারও একসঙ্গে জীবন শুরু হোক। আবারও তোমাদের বিয়ে দিতে চাই আমরা। মেহেরিস রাজি হয়েছে। এবার তোমার মতের আশা করছি। পূর্ব ঠোঁট কামড়ে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর আবার সেই একই ঠান্ডা কণ্ঠে বলল, আমার এসব বিয়ে দিয়েতে কিছু আসে যায় না। আমি আগামীকাল দেশে ফিরে যাচ্ছি, একা নয়, মেহেরিসকে নিয়েই। সবাই হতভম্ব। রাশেদা বেগম বললেন, তাহলে আরও কটা দিন থেকে যাও, বিয়েটা হয়ে যাক। এটা কিন্তু মেহেরিসের নিজের দেওয়া সত্য। মেহেরিসের দেওয়া সত্যের কথা পূর্বের মুখে ক্ষীণ একটা চমক ভেসে উঠল। ধীরে চোখে তুলে তাকায় মেহেরিসের দিকে। মেহেরিস মাথা নিচু করে বসে আছে, চোখ বিস্ময়, আবেগ আর একটা চাপা লজ্জা নিয়ে জড়সড় হয়ে আছে। মেয়েটা পূর্ব তাকিয়ে থাকে কয়েক মুহূর্তে সেখানে, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, ওকে, আপনাদের যেমন ইচ্ছে, আমার কোনো আপত্তি নেই। ঘরের সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস পেল এতক্ষণে। কিন্তু ঠিক তখনই ওয়াহিদ সাহেব আবার বললেন, আর একটা কথা, যে পর্যন্ত বিয়েটা না হয় সে পর্যন্ত তুমি এই বাড়িতে থাকতে পারবে না। হোটেলে থাকবে, তোমার বন্ধু বান্ধবদের সাথে।
এইবার যেন কথাটা বিষ হয়ে গেল পূর্বের কানে। মুখ শক্ত হয়ে গেল, সাথে সাথে চোখ গাঢ় হয়ে উঠল। কয়েক সেকেন্ডের চুপ থেকে ধীরে কিন্তু তীব্র গলায় প্রতিবাদ জানিয়ে বলো, অসম্ভব। বিয়ে হোক বা না হোক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বউ ছাড়া 1 মিনিটও অন্য কোথায় থাকবো না। আমার পক্ষে সম্ভব নয় আর বউ ছাড়া থাকা। রাশেদা বেগম প্রত্যুত্তরে বলেন, বাবা একটু বুঝে কথা বলো, মাথাটা ঠান্ডা করো। আমি ঠিক বুঝে বলছি আন্টি। আজ যদি স্ত্রী না ভাবা সত্ত্বেও বিয়ে করতে হয় তাহলে সেই বিয়ের কোনো মূল্য নেই আমার কাছে।